বন্ধুরা, ঐতিহাসিক এক ঘটনার সাক্ষী হলো বাংলাদেশ। দ্বিতীয়বারের মতো আমরা ইউএনজেতে পেলাম আমাদের নিজস্ব প্রেসিডেন্ট। হ্যাঁ বন্ধুরা, সামনের 81তম অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধিত্ব করবে বা বাংলাদেশ সভাপতিত্ব করবে সম্পূর্ণ জাতিসংঘের সাধারণ অধিবেশনের। এবং এই মহান দায়িত্বটা, এই গুরুত্বপূর্ণ দায়িত্বটা লুফে নিয়েছেন বাংলাদেশের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। আজকে আমরা ডক্টর খলিলুর রহমান, ইউএনজে সম্মেলনটা আসলে কী, এই ইলেকশনটা কীভাবে হয়, এখান থেকে এবছর কারা হচ্ছে, পরের বছর কারা হবে, কী প্রসেস আছে, এই সম্পর্কে একটা ডিটেল সম্পর্কে জানবো। যারা জানতে আগ্রহী অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আপনার মনের মধ্যে যত কোশ্চেন আসে সবগুলো কোশ্চেনের সমাধান আমরা আজকে দিয়ে দিব। বাংলাদেশের একটা প্রাউড মোমেন্ট। 1986 সালের পরে দ্বিতীয়বারের মতো আমরা ইউএনজেতে আমাদের প্রেসিডেন্ট পেলাম। আমরা আগে এই পুরো টপিকটাকে এক লাইনে সাম আপ করি, তাহলে বুঝতে পারবো যে আজকে আমাদের ক্লাসের টপিক কি। যেখানে লেখা আছে 81তম। আমরা জানি প্রতি বছর জাতিসংঘের সাধারণ অধিবেশন সম্পন্ন হয় সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার, যেটা বলতে পারেন আপনি সেপ্টেম্বর মাসের 18 থেকে 20-25 তারিখের মধ্যেই হয়ে থাকে। এই সময়টাতে যে সাধারণ অধিবেশন হয় তার নামটা হচ্ছে ইউএনজিএ, ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি। আমরা জানি জাতিসংঘের মোট 6টা অঙ্গ সংগঠন বা কাঠামো আছে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বড় সংগঠনটা হচ্ছে ইউএনজিএ, ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি। সেটা 195টা দেশ যেখানে একসাথে বসে এবং সেখানে স্পিকারে যে দায়িত্ব পালন করেন অথবা সেটা যে সভাপতিত্ব করেন, সেই পোস্টটাই কিন্তু হচ্ছে ইউএনজিএর প্রেসিডেন্ট। তো বলা হইতেছে 81তম যেই সেপ্টেম্বর মাসে যে আমাদের ইউনাইটেড নেশনের জেনারেল অ্যাসেম্বলি বা সাধারণ পরিষদটা হবে, সেটার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন আমাদের বাংলাদেশের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। ডক্টর খলিলুর রহমান সম্পর্কে আজকে কিন্তু জানা যাবে, খুবই চমৎকার কিছু তথ্য আপনার তার সম্পর্কে আমি দিব। এবং তিনি হচ্ছেন এখন প্রেসিডেন্ট ইলেক্ট। আচ্ছা, আমরা সবাই প্রেসিডেন্ট শব্দ সম্পর্কে পরিচিত, রাষ্ট্রপতি কিন্তু বা সভাপতি, কিন্তু প্রেসিডেন্টের পরে একটা শব্দ লেখা আছে ইলেক্ট। আজকে আমরা প্রেসিডেন্ট ইলেক্ট জিনিসটা কি সেটাও বুঝবো, এটা একটু পরে সামনে আসবে। তারপর লেখা আছে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবেন 8 সেপ্টেম্বর। যদিও সাধারণ অধিবেশন সম্পূর্ণ হবে 15 থেকে 22 তারিখের মধ্যে, কিন্তু তিনি তার দায়িত্বটা গ্রহণ করবেন 8 সেপ্টেম্বর। তিনি কিন্তু বর্তমানের প্রেসিডেন্ট না। যদি একটা প্রশ্ন এখন আমি করি যে বর্তমানে ইউএনজিএর প্রেসিডেন্টকে, তাহলে কিন্তু উত্তরটা অবশ্যই ডক্টর খলিলুর রহমান হবে না। তিনি তার দায়িত্ব গ্রহণ করবেন 8 সেপ্টেম্বর। এখনও কিন্তু 8 সেপ্টেম্বর হয়নি, আজকে মাত্র জুন মাস আজকে 3-4 তারিখ। তাহলে বর্তমান প্রেসিডেন্টকে, এটা আমরা আগের বছর পড়েছিলাম যে বর্তমান সময়ের যিনি আগের বছর নির্বাচিত হয়েছেন তার নাম ছিল অ্যানালিনা বারবাক। তিনি হচ্ছেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী। তাহলে অ্যানালিনা বারবাক হচ্ছেন বর্তমান সময়ের তিনি প্রেসিডেন্ট। আমাদের খলিলুর রহমান এখন দায়িত্ব গ্রহণ করেনি। 8 সেপ্টেম্বর থেকে পরের বছরের 8 সেপ্টেম্বর পর্যন্ত তিনি থাকবেন। এর জন্য তার নামে লেখা আছে প্রেসিডেন্ট ইলেক্ট। আমি এটাকে তার পুরো ডিটেলসে ভেঙে দিচ্ছি। যখন 81তম ইউএনজে সেশন শুরু হবে তখন থেকে তিনি প্রেসিডেন্ট হবেন এবং সেটার মেয়াদ হবে 1 বছর, কারণ প্রতি বছর এই গুরুত্বপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়। তাহলে আমরা এখন শুরু করতে যাচ্ছি আমাদের মূল ক্লাস, যেখানে আমরা ইউএনজিএ সম্পর্কে প্রথমে জেনে নিচ্ছি। প্রথমে আসলো বন্ধুরা ইউএনজিএ আসলে কি। ইউএনজিএ, যেটা পুনরূপে আমি আগেও বলেছি, ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি, যেটাকে আমরা বাংলায় বলি জাতিসংঘ সাধারণ পরিষদ। জাতিসংঘ সাধারণ পরিষদেরই ইংরেজি নাম হচ্ছে ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি। আমরা জানি যে এটা জাতিসংঘের সবচেয়ে বড় আলোচনা মঞ্চ। একটা দেশের যেমন ঠিক একটা পার্লামেন্ট থাকে, যেমন আমাদের পার্লামেন্ট জাতীয় সংসদ, দ্য হাউস অফ দি নেশন, এখানে যিনি প্রতিনিধিত্ব করেন, যিনি এটাকে লিড করেন, তিনি হচ্ছেন ওই সংসদের স্পিকার। এই স্পিকারের যে ভূমিকা বা স্পিকারের যে দায়িত্ব, সেটাই মূলত করতে যাচ্ছেন ডক্টর খলিলুর রহমান। বিশ্ব দরবারে, বিশ্ব মঞ্চে বাংলাদেশকে তিনি নেতৃত্ব দিচ্ছেন। বাংলাদেশ সহ সবগুলো দেশে তিনি নেতৃত্ব দিচ্ছেন। এবছর একটা প্রাউড মোমেন্ট, সেটা নিয়ে আমরা কথা বলে যাচ্ছি। সব স্বীকৃত দেশ, যেখানে বিশ্বের প্রায় সকল স্বীকৃত সদস্য রাষ্ট্র, আমরা জানি ইউনাইটেড নেশনে মোট 193টি সদস্য রয়েছে এবং 2টি পর্যবেক্ষক দেশ রয়েছে, যার মধ্যে একটা হচ্ছে হোলি সি, যেটাকে আমরা অনেকে আবার ভ্যাটিকান সিটি নামেও চিনি, আর আরেকটা আছে প্যালেস্টাইন বা ফিলিস্তিন। এই সবগুলো রাষ্ট্র যেখানে বসে থাকবে, বৈশ্বিক বিষয় যেখানে আলোচনা করবে, সেটারই মূলত যে জায়গাটা, যে চেম্বারটা,
সেটাকে আমরা বলি হচ্ছে, এটাকে আমরা অ্যাসেম্বলি হল বলা হয়, সেটাকে আমরা বলি ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি। এক কথায় বলতে গেলে ইউএনজিএ মানে হচ্ছে বিশ্বের দেশগুলো সবচেয়ে বড় বৈঠকখানা অথবা হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় পার্লামেন্ট। আমরা যদি এটা জিনিসটাকে আরেকটু ভালো মতো বুঝতে চাই, তাহলে আমাকে জিনিসটা এভাবে বুঝতে হবে যে ইউনাইটেড নেশনস মূলত কিন্তু 6টা সংগঠন মিলে হয়। 6টা অঙ্গ সংগঠন রয়েছে ইউনাইটেড নেশনে, যার মধ্যে রয়েছে সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, ট্রাস্টিশিপ কাউন্সিল, আন্তর্জাতিক বিচার আদালত, আর আছে সেক্রেটারিয়েট অথবা সচিবালয়। এই 6টা সংগঠন মিলেই কিন্তু আমরা মূলত বলে থাকি ইউনাইটেড নেশনকে। 6টা সেকশনের 6টা কাজ। মূলত সকল ক্ষমতা থাকে নিরাপত্তা পরিষদের কাছে, কিন্তু আলোচনা কিন্তু সব হয় সাধারণ পরিষদে। ভ্যাটো ক্ষমতা থেকে শুরু করে বড় বড় দেশগুলো যেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সেটা হচ্ছে নিরাপত্তা পরিষদ, যেটা ছাড়া আসলে মূলত ইউনাইটেড নেশন কার্যকরী না, এটা কোনো কাজও নেই এবং সকল সিদ্ধান্ত সেখান থেকে আসে। কিন্তু সাধারণ পরিষদ কিন্তু তার ঠিক পরেরই সবচেয়ে গুরুত্বপূর্ণ সংগঠন, যেখানে মন খুলে কথা বলা যাবে, দেশের সমস্যা নিয়ে আলোচনা করা যাবে। তাহলে এই 6টা অঙ্গ সংগঠনের মধ্যে একটা হচ্ছে জেনারেল অ্যাসেম্বলি বা হচ্ছে আমাদের সাধারণ পরিষদ, এবং এর ঠিক পরেই চলে আসলে হচ্ছে, এটা মনে রাখার ট্রিক্স, যদি কেউ পরীক্ষার জন্য পড়তে চান তাহলে এই যে 6টা দেশ মানে যে 6টা সংগঠনের নাম আমি বললাম অঙ্গ সংগঠন, এই 6টা অঙ্গ সংগঠনকে আপনি এই একটা সিঙ্গল শিফট, আমরা যেমন গরুর মাংস খাওয়ার সময় আমরা কিন্তু বলি যে একটু বাড়ায় দেন, তো এক প্লেট নেওয়ার পরে যখন আরেক প্লেট আমরা নিতে যাই তখন বলি গেটিস দেন। এই গেটিস থেকে সূত্র আমি মনে রাখবো GETIS গেটিস, যেখানে জি থেকে আসলো জেনারেল অ্যাসেম্বলি, ই থেকে আসলো ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল, যেটাকে আমরা বলি অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, এছাড়া আসলো ট্রাস্টিশিপ কাউন্সিল, আই থেকে আসলো আন্তর্জাতিক আদালত আইন, যেটা বসলো ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, এস থেকে আসলো সেক্রেটারিয়েট একটা, যেটাকে আমরা বললাম সচিবালয়, আর একটা সিকিউরিটি কাউন্সিল, যেটা হচ্ছে নিরাপত্তা পরিষদ, সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই সংগঠনটা, এটা আপনার চাইলে দেখে নিতে পারেন। এরপরে আসলো হচ্ছে এই জিনিসটা প্রেসিডেন্ট ইলেক্ট। আমি বলেছি কিন্তু তিনি কিন্তু প্রেসিডেন্ট না, বর্তমান সময় তার পদবি হচ্ছে প্রেসিডেন্ট ইলেক্ট। তাহলে সে প্রেসিডেন্ট ইলেক্ট জিনিসটাকে সেটা একটু বুঝে নেন। লেখা আছে এরকম, যিনি নির্বাচনে জয়ী হয়েছেন কিন্তু এখনও আনুষ্ঠানিকভাবে পদে বহাল হতে পারেননি বা পদে এখনও বসেননি, অর্থাৎ তাকে নির্বাচন করে রাখা হয়েছে 8 সেপ্টেম্বর থেকে তিনি দায়িত্ব গ্রহণ করবেন, কিন্তু তিনি কিন্তু বর্তমান সময়ের প্রেসিডেন্ট নন। তিনি এই দায়িত্বটা গ্রহণ করবেন, তাকে আগে থেকে নির্ধারণ করে রাখা হয়েছে, নির্বাচন করে রাখা হয়েছে। এই যে তিনি ফাঁকা সময়টা পাচ্ছেন, নির্বাচিত সভাপতি হবেন, দায়িত্ব গ্রহণ করবেন, এই যে মাঝখানে যে সময়টা, এই মাঝখানের সময়টাতে তার পদবিটা হচ্ছে প্রেসিডেন্ট ইলেক্ট। আমি খুব সহজ ভাষায় এখানে লিখে রাখেছি, ধরো কেউ ইউএন জেনারেল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছে, যেমন ডক্টর খলিলুর রহমান হলো, কিন্তু তার মেয়াদ শুরু হবে পরে, যেহেতু আমরা জানি বর্তমানে জুন মাস, আরও 3 মাস পরে সেপ্টেম্বর মাসে মূলত সাধারণ পরিষদের বৈঠক অনুষ্ঠিত হবে। তাহলে মাঝখানে যে সময়টা রয়েছে, এই মাঝের সময় তাকে বলা হবে প্রেসিডেন্ট ইলেক্ট। তাহলে আমরা বুঝতে পেরেছি কে হতে যাচ্ছে প্রেসিডেন্ট এবং কি হচ্ছে প্রেসিডেন্ট ইলেক্ট। আশা করব ধারণা আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। এরপরে আমরা দেখব যিনি এইবার দায়িত্বটা নিলেন, বাংলাদেশের গর্ব, ডক্টর খলিলুর রহমান। ডক্টর খলিলুর রহমান বর্তমানে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। আমরা সবাই জানি যে আমাদের যে 12 ফেব্রুয়ারি নির্বাচন হলো, জাতীয় নির্বাচন, যে নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি সংখ্যাগরিষ্ঠ লাভের মাধ্যমে সংসদ গঠন করলো, তারা তাদের গুরুত্বপূর্ণ একটি পদবি পররাষ্ট্র সচিব মন্ত্রণালয়, সেটা গুরুভার দিয়েছেন ডক্টর খলিলুর রহমানকে। খুবই মেধাবী একজন লোক ভাই, খুবই মেধাবী। আমি কথাটা আবার বলতে চাই, খুবই মেধাবী। তার হিস্ট্রি তাকে এটাই বলে, তার ব্যাকগ্রাউন্ড সলিড। আপনারা অনেকে হয়তো জানেন না যারা বিসিএস পরীক্ষা দিচ্ছেন, খলিলুর রহমান বিসিএস পরীক্ষাতেও প্রথম স্থান অর্জন করেছিলেন পররাষ্ট্রতে, ফরেন সার্ভিসে প্রথম স্থান অর্জন করে কিন্তু তিনি বাংলাদেশ পররাষ্ট্র ক্যাডার হন। এবং এছাড়াও হার্ভার্ড থেকে শুরু করে সবচেয়ে বড় ইকোনমিক স্কুলগুলোতে তিনি পড়াশোনা করেছেন এবং সেখানেও তিনি প্রথম স্থানীয় অর্জন করেছেন, যেটা আমাদের মতো দেশের থেকে একটা বিরল ঘটনা। সেটা আমরা জানবো যদিও সামনে আসলে। তো আমি বলছি যে বাংলাদেশের বর্তমানে পররাষ্ট্র তিনি 2026 সালের 17 ফেব্রুয়ারি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী শপথ নেন। আমরা জানি 15 থেকে 16 তারিখে সবার নাম ঘোষণা করা হয় এবং 17 তারিখে আনুষ্ঠানিকভাবে আমাদের যে পার্লামেন্টের মন্ত্রীরা আছেন বা প্রতিমন্ত্রীরা আছেন, বহুমন্ত্রীরা আছেন, তারা সবাই একত্রে শপথ গ্রহণ করেছিল জাতীয় সংসদের দক্ষিণ প্লাজাতে। এবং এইটাই শুধু তার গুরুত্বপূর্ণ পোস্ট এরকম না, তিনি আগেও বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ পদে ছিলেন। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, তিনি আগে
আমাদের যে আগের মাঝখানে ইন্টারিম গভর্নমেন্টটা ছিল, জুলাই অভ্যুত্থানের মাধ্যমে যে সরকার গঠিত হয়েছিল, সেই সরকারে যার প্রধান ছিলেন আমাদের আরেক গর্ব ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, বাংলাদেশ থেকে একমাত্র নোবেল বিজয়ী। 2006 তিনি অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন, শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন, অর্থনীতিবিদ। সেই অন্তর্বর্তীকালে সরকারের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, আমাদের নিরাপত্তার সকল গুরুভার কিন্তু এই ভদ্রলোকের কাছেই ছিল। যেমন ইন্ডিয়ার হচ্ছে আজিদ দোভাল, ঠিক তেমনই হচ্ছে আমাদের বাংলাদেশের ডক্টর খলিলুর রহমান। এবং রোহিঙ্গার যে সবচেয়ে বড় ইস্যুটা ছিল সেটা নিয়েও তিনি আমাদের এখানে হাই রিপ্রেজেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। অর্থাৎ রোহিঙ্গাদের সম্পূর্ণ বিশ্ব দরবারে উপস্থাপন করা থেকে শুরু করে তাদের যত রকমের আর্থিক সহায়তাগুলো তিনি এনে দিয়েছেন, যে লোকটি এনে দিয়েছেন তিনি কিন্তু ডক্টর খলিলুর রহমান, এবং এখনও তিনি কিন্তু সেই পদে রয়েছেন। তিনি এখনও হেল্প করে যাচ্ছেন রোহিঙ্গা ইস্যুতে। তো আমরা তার সম্পর্কে একটু বেসিক একটা আইডিয়া নিয়ে নিলাম। আমরা যদি তার সম্পর্কে আরেকটু বলতে চাই, যেটা অনেকেই জানে না, আমরা অনেকেই আসলে সমালোচনা করতে বেশি পছন্দ করি, তবে যে সমালোচনা হয় সে কিন্তু আলোচনারও পাত্র, এবং তিনি কিন্তু খুবই মেধাবী। আমি আগেও বলেছি কথাটা, সেটা আমি প্রমাণ করে দিচ্ছি। তার কেরিয়ার বেশ শক্তিশালী, বেশ। 1979 সালের প্রথম যে নিয়মিত পরীক্ষা হয়, আমরা জানি 1973 থেকে বিসিএস পরীক্ষা দেওয়া শুরু হয়। এবং একটা প্রশ্ন আমি করতে চাই, বিসিএস যারা পরীক্ষার্থীরা আমার ভিডিওটা দেখছেন, আমার প্রশ্ন হচ্ছে, প্রথম বিসিএস ক্যাডার কে? স্বাধীন বাংলাদেশের প্রথম বিসিএস ক্যাডার কে? এই প্রশ্ন যদি আপনার উত্তর জানা থাকে, গুগল সার্চ না করে আপনারা দেখি কমেন্টে লিখতে পারেন না কিনা যে বাংলাদেশের প্রথম বিসিএস ক্যাডার কে। আমি একটা ছোট্ট হিন্দি, তিনি একজন মুক্তিযোদ্ধা, দেখে আপনার নামটা বলতে পারেন না কিনা। কিন্তু তখন কিন্তু বিসিএসে এরকম এক্সাম সিস্টেম ছিল না। কিন্তু এক্সাম সিস্টেমের 1979 সালে যে প্রথম নিয়মিত বিসিএসটা দেওয়া শুরু হয়, তার আগে বিসিএস অনিয়মিত ছিল, নিয়মিত মানে রেগুলার হতো না। সেই নিয়মিত বিসিএসে পরীক্ষায় তিনি প্রথম স্থান অর্জন করেন। গাইস, প্রথম স্থান, ফার্স্ট। তখনকার সময় সবচেয়ে মেধাবী, এখনও সময় যে বিসিএসের প্রথম স্থান অধিকার করে সে সবচেয়ে বেশি মেধাবী বলতে, মানে ওয়ার্ডটা ভুল হবে, সবচেয়ে বেশি পরিশ্রমী মানুষ বলতে পারেন। বিসিএস শুধু মেধার খেলা না, এটা পরিশ্রমের খেলা। সেই পরিশ্রমের দিক থেকে তিনি প্রথম স্থান অর্জন করেছেন। এছাড়াও তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এমএ করেন, এবং পরবর্তী সময়ে বিশ্বের একটা গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়, নামকরা বিশ্ববিদ্যালয় টাফটস ইউনিভার্সিটি, সেই টাফটস ইউনিভার্সিটির আন্ডারে একাধিক স্কুল থাকে, যার মধ্যে একটা স্কুল নাম হচ্ছে ফ্লেচার স্কুল। তিনি সেই ফ্লেচার স্কুল থেকে ল অ্যান্ড ডিপ্লোমেসি থেকে পড়াশোনা করেন এবং ডিস্টিংশন পান, টপ রেজাল্ট, টপ নচ রেজাল্ট। এবং পরবর্তী সময়ে হার্ভার্ড কেনেডি স্কুল থেকে তিনি ইকোনমিক্সেও পিএইচডি অর্জন করেন। এই হার্ভার্ড কেনেডি স্কুল থেকে বিশ্বের অনেক গুরুত্বপূর্ণ নেতৃত্বরা পড়াশোনা করেছেন, অনেক লিডিং পজিশনের ব্যক্তিরা সেখানে পড়াশোনা করেছেন। তার মধ্যে কিন্তু ডক্টর খলিলুর রহমান রয়েছেন। তার নামের আগে যে ডক্টর শব্দটা বলছি, তিনি কিন্তু এইখান থেকেই মূলত পিএইচডি করার কারণে তার নামের পূর্বে যুক্ত হয়েছে। অর্থাৎ যোগ্যতার প্রশ্নে কোনো কমতি নাই ডক্টর খলিলুর রহমানের। এবং সেটা বিশ্ববাসীও জানতে পারবে 8 সেপ্টেম্বরের পর থেকে, যেটা আমরা টিভিতেও দেখতে পারবো, পুরো বিশ্ববাসী তাকে দেখবে। আমি আবারও বলছি, এটা বাংলাদেশের জন্য একটা বিরল অর্জন। যদিও এই অর্জন বাংলাদেশ আগে একবার করেছিল, সেটাও আমরা জানবো আজকে। তো এখানে আসলে ব্যাপারটা আসলে কি, ইলেকশনটা কীভাবে হয়, ইলেকশনে কারা ছিল ক্যান্ডিডেট, কয়জন প্রার্থীতা জমা দিয়েছিল, এটা কি প্রসেস, এখন আমরা সেটা সম্পর্কে জানি। তো এই যে টপিকের নাম আছে ইউএনজিও, ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি ইলেকশন, যেখানে বলা হতেছে জাতিসংঘের অঞ্চলভিত্তিক একটা ঘূর্ণন পদ্ধতি আছে। মূলত জাতিসংঘ এই ইলেকশনটা করে এমন না যে 193টা দেশের সবাই একজন করে ক্যান্ডিডেট জমা দিল, একটা ভোট হলো, তাহলে এই ভোটে কেউ জিতবে না, কারণ সবাই নিজের নামেই ভোটটা দিবে। অবশ্যই একটা টেকনিক আছে, একটা সিস্টেম আছে, যেটাকে আমরা বলবো হচ্ছে রোটেশন সিস্টেম। রোটেশন শব্দের অর্থ হচ্ছে ঘূর্ণন। তো এখানেও একটা ঘূর্ণন পদ্ধতি আছে। ঘূর্ণন পদ্ধতিটা কি সেটাকে একটু বুঝে নিই। যে ইউনাইটেড নেশন প্রতি বছর যখন নির্বাচনটা করে, তখন পুরো বিশ্বকে তারা 5টা প্রধান সেগমেন্টে ভাগ করে, 5টা অঞ্চলে তারা ভাগ করে নেয়, এবং প্রতিবার কোনো না কোনো অঞ্চল থেকেই প্রেসিডেন্ট নির্বাচিত হবে। তো এবছরের অঞ্চল ছিল এশিয়া প্যাসিফিক। আমরা সেই অঞ্চলটাও বুঝবো যে কারা কবে আসবে, এর পরের বছর কারা হবে, তার আগের বছর কারা ছিল, আমরা এটাও বুঝবো। কিন্তু এটা বেসিক কথা যে একটা ঘূর্ণন পদ্ধতি আছে বা রোটেশন সিস্টেম আছে। তো 81তম সেশনে এটা আগে থেকেই আমরা জানি, যেবার পালা ছিল হচ্ছে এশিয়া প্যাসিফিক গ্রুপ। প্রথমত বলে দিই, এশিয়া প্যাসিফিক মানে যে এশিয়ার সকল দেশ তা না। ইউনাইটেড নেশনের কাছে আলাদা ভূগোল বাদ দিয়ে তাদের নিজস্ব একটা ম্যাপ আছে, যে ম্যাপ অনুসারে তারা কাজ করে।
এবং সেই এশিয়া প্যাসিফিক গ্রুপ আমরা জানি যে এখানে এটার মধ্যে বাংলাদেশও আছে, এটার মধ্যে ইন্ডিয়া আছে, এটার মধ্যে পাকিস্তান আছে, আমাদের আশেপাশে সব ভাই যারা আমাদের প্রতিবেশী দেশ আছে তারা সবাই আছে। এবং এই এশিয়া প্যাসিফিক গ্রুপ থেকে নির্বাচন হওয়ার কথা ছিল এবং সেখান থেকেই মূলত ডক্টর খলিলুর রহমান নির্বাচিত হয়েছেন। এই রোটেশন সিস্টেম সম্পর্কে যদি আমি আপনাদের কিছু বলতে চাই, এই রোটেশন সিস্টেমটা এমন হয়, দেখেন জাতিসংঘের দেশগুলোকে নির্বাচন ও পদবন্টনের সুবিধার জন্য 5টা প্রধান রিজিয়নে ভাগ করা হয়েছে। যে 5টা রিজিয়নের নাম আমি বলেছি এশিয়া প্যাসিফিক স্টেটস, অর্থাৎ এখানে এশিয়া মহাদেশের দেশগুলোর বেশিরভাগই এখানে চলে আসে। ইস্টার্ন ইউরোপিয়ান আরেকটা স্টেট হবে, যেবার এর পরের বার যে নির্বাচিত হবে, অর্থাৎ এবার 81তম অধিবেশন হতে যাচ্ছে, তারপরের বছর 2027 সালের সেপ্টেম্বরে আপনারা দেখতে পাবেন দ্বিতীয় অধিবেশন হবে, মানে 82তম অধিবেশন হবে। তখন আবার এশিয়া প্যাসিফিক থেকে থাকবে না, এবার হবে হচ্ছে ইস্টার্ন ইউরোপিয়ান জোন থেকে। এবং তারপরে আবার থাকবে হচ্ছে ল্যাটিন আমেরিকান এবং ক্যারিবিয়ান স্টেটস, আমরা যাকে লাতিন আমেরিকাতে ওই দেশগুলো বলে থাকি, অথবা ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ যে দেশগুলো আছে তাদের মধ্যে থেকে আবার হবে 83তম অধিবেশনে। 84তম থেকে আবার হবে আফ্রিকান স্টেটস। তাহলে 85তম থেকে কারা হবে? ওয়েস্টার্ন ইউরোপিয়ান স্টেটস অ্যান্ড আদার্স, বাকি যে দেশগুলো চলে আসে তার মধ্যে চলে আসবে। এবং এইটা হওয়ার পরে আবার এটা প্রথমে চলে যাবে এশিয়া প্যাসিফিক, এইভাবে রাউন্ড আপ করে এটাই বারবার হতে থাকবে। ঠিক আছে, তাহলে 5টা রিজনে ভাগ করব। তাহলে এখান থেকে কিন্তু আর জিনিস শেখা যায় যে অ্যালানা বারবাক, যার আমি আগেই ভিডিওতে বলেছি, যিনি বর্তমানে জার্মানির পররাষ্ট্রমন্ত্রীও আছেন, আবার তিনি একই সাথে কিন্তু ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলির বর্তমান প্রেসিডেন্ট আছেন। তিনি কিন্তু মূলত ওয়েস্টার্ন ইউরোপিয়ান অ্যান্ড আদার্স থেকে এসেছেন। এবং এরপরে আসলো কার? এশিয়া প্যাসিফিক। তাহলে তারপরে কারটা আসবে? ইস্টার্ন ইউরোপিয়ান স্টেটস। তাহলে অপশন দেখলেও কিন্তু যদি আপনার এই সময় একটা আইডিয়া থাকে, আপনি কিন্তু একটা গেস করতে পারবেন যে কোন দেশের সেটা হতে পারে। তাহলে এইবার সেইখান থেকে আমরা যদি একটু পরের ভিতরে যাই, যে এবার নির্বাচন সম্পর্কে যদি বলি, ইউএনজিএ প্রেসিডেন্ট পদটি প্রতি বছর এই গ্রুপগুলোর মধ্যে ঘুরে ঘুরে আসে বা ঘুরে ঘুরে যায়। 81তম সেশনের জন্য পালা ছিল এশিয়া প্যাসিফিক গ্রুপদের, যেটা আমি আগেও বলেছি ভাইয়া। এবং এখান থেকে 2জন ক্যান্ডিডেট মূলত ছিল প্রধান, যার মধ্যে একজন ছিল আমাদের ডক্টর খলিলুর রহমান, আমাদের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী, আর আরেকজন ছিলেন সাইপ্রাসের ভদ্রলোক পররাষ্ট্রমন্ত্রী, তিনি সেখানের আন্দ্রিয়াস কেকোরিস। এই নামটাও কিন্তু চাকরি পরীক্ষার্থী যারা পরীক্ষা দিচ্ছেন অথবা যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে তাদের জন্য গুরুত্বপূর্ণ, যে সাইপ্রাসের বর্তমান সময়ের যিনি পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রিয়াস কেকোরিস, তার সাথে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন। এবং যেখানে 193টা দেশ ভোট দিবে, সবগুলো দেশ কিন্তু ভোট দিবে। নির্বাচনে দাঁড়াবে 2জন, কিন্তু ভোট পুরো বিশ্ব জুড়ে প্রত্যেকটা দেশ থেকে একটা করে ভোট যাবে। এবং এই দুজনের মধ্যে মূলত মূল ভোটাভুটি হয়, এবং ভোটাভুটির ফলাফলটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এখন অনেক একটা প্রশ্ন করতে পারে, ভাই সাইপ্রাস তো ইউরোপের দেশ, আমি ভোটাভুটির ফলাফল জানাকে এটা ছোটো তথ্য দিয়ে দিই যাতে কিনা এটাও বুঝতে অসুবিধা না হয়। অনেকে বলবে যে ভাই সাইপ্রাস তো ইউরোপের দেশ, কিন্তু এবার নির্বাচন হলো এশিয়া প্যাসিফিক, তাহলে সাইপ্রাস কীভাবে আসলো? সেটা আমি আগেও বললাম উত্তরটা, যে এটা আসলে ভূগোল মেনে হয় না। আমরা ভূগোল যদি দেখি তাহলে ভূগোল অবশ্যই সাইপ্রাস ইউরোপের দেশ, কিন্তু জাতিসংঘের যে ম্যাপ তারা দেখে ফলো করে, সেখানে তারা সাইপ্রাসকে মূলত এশিয়া প্যাসিফিক গ্রুপের মধ্যেই দাঁড়িয়েছে। ঠিক আছে, এটা একটু ক্লিয়ার হয়ে নেই আগে, আমি লাইনটা পড়ে দিই যে ইউএন রিজিওনাল গ্রুপ সবসময় ভূগোলের সঙ্গে 100% মেলে না। ইউএনের অফিসিয়াল রিজিওনাল গ্রুপিংয়ে সাইপ্রাস এশিয়া প্যাসিফিক স্টেটসের মধ্যে পড়ে দেখে এইবার সাইপ্রাসের আন্দ্রিয়াস কেকোরিস সেখানে দাঁড়িয়েছিলেন। তাহলে আসলে এবার কী হলো? একটা জিনিস আমরা আরেকটা তথ্য আপনাকে দিয়ে দিই, যে আসলে বাংলাদেশ এই মহিমা বা এই গর্ব কিন্তু প্রথমবার অর্জন করছে তা না। 1986 সালে একবার যেই 41তম অধিবেশন হয়েছিল, এবার কিন্তু 81তম, তার থেকে ঠিক 40 বার আর আগে 41তম অধিবেশনেও কিন্তু বাংলাদেশি সভাপতিত্ব করেছিল, এবং সেবার প্রধান ছিলেন হুমায়ুন রশিদ চৌধুরী। আমরা তার নাম সম্পর্কেও জানি, আমরা জিকেতে আগেও পড়েছি। আমরা 1974 সালের 17 সেপ্টেম্বর প্রথমবার জাতিসংঘের সদস্যপদ পাই। এই সদস্যপদ পাওয়ার পরে এই গুরুত্বপূর্ণ পদে আমরা 2বার ছিলাম, এবং এরকম দেশ আমরা 2বার না, একবারই হইতে পারেনি এমন অনেক দেশ রয়েছে, সেখানে আমরা 2বার হয়েছি, এটা বিশাল বড়। এবং এই অর্জনটা আরও কয়েকটা দেশ যারা 2বার করে করতে পারে, যার মধ্যে আছে আর্জেন্টিনা। সামনে বিশ্বকাপ আছে, বাই দ্য ওয়ে, বিশ্বকাপে আর্জেন্টিনা আগবার বিশ্বকাপ জিতবে না কিনা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, বা আপনার মনে হয় কে বিশ্বকাপে এবার জিততে পারে সেটা আপনার চাইলে একটা প্রিডিকশন দিতে পারেন। আমি চাইবো যে পর্তুগাল সে জিতে, আমি রোনালদোর বিগ ফ্যান,
যদিও আমিও এটা জানি যে মেসি ভক্তরা আবারও চাইবেন যে আসলে আর্জেন্টিনা জিতুক, সেটা অবশ্যই চাওয়া উচিত, কিন্তু রোনালদো একটা ডিজার্ভ করে, যেহেতু মেসি গ্রেটেস্ট অফ অল টাইম, আবার তার সাথে রোনালদো গ্রেটেস্ট অফ অল টাইম, একজন তো পেয়েছেই, তার জন্য অবশ্যই আমরা আনন্দিত। আমরা এবার চাবো রোনালদো যাতে জিতে, তার কাছেও একটা ক্যাবিনেটে এত সুন্দর একটা পুরস্কার থাকে। তো এছাড়াও আর্জেন্টিনার পাশে চিলি, ইকুয়েডর, বেশিরভাগই দেখবেন ল্যাটিন আমেরিকার দেশ বা দক্ষিণ আমেরিকার দেশগুলো কিন্তু এই নামে বেশি আসবে, কারণ দেশই তো কম, এর জন্য এখান থেকে নির্বাচিত হওয়ার বারবার সুযোগ রয়েছে। তাহলে আর্জেন্টিনা, চিলি, ইকুয়েডর, জার্মানি 2বার হয়েছে, হাঙ্গেরি, নাইজেরিয়া এবং সর্বশেষ এই বছর হওয়ার কারণে দ্বিতীয়বার সুযোগ পেল আমাদের প্রিয় দেশ, মাতৃভূমি বাংলাদেশ। আমরা তারপরে যাচ্ছি ইউএনজি এর এই নির্বাচনের প্রসিডিউর সম্পর্কে। আমাদের একটা আর্টিকেল আছে, আর্টিকেল 30 বা রুল 30। ইউএনের যেই তারা যে সমাবেশ বা অধিবেশনগুলো করে, কোনো সিদ্ধান্ত নেয়, এগুলো সবই কোনো না কোনো রুল বা প্রসিডিউর ফলো করেই হয়। তো রুল 30 অনুযায়ী আগে থেকে নির্বাচিত হওয়ার একটা ব্যাপার আছে, লেখা আছে ইউএনজি রুলস অফ প্রসিডিউরে অনুযায়ী প্রেসিডেন্টকে অধিবেশন শুরুর 3 মাস আগেই, মানে অ্যাটলিস্ট 3 মাস আগে, যেহেতু আমরা জানি সেপ্টেম্বরে 3 মাস আগে হচ্ছে ভাইয়া জুন, এই জন্য জুন মাসেই তাকে নির্বাচিত করে ফেলার রীতি আছে। যেহেতু আমাদের সেশন শুরু হবে 8 সেপ্টেম্বর, তাই সেই অনুযায়ী 2 জুনই নির্বাচনটা সম্পন্ন করা হয়েছে। এবং এই যে নির্বাচিত যারা হচ্ছেন তারা যেমন দেখবেন আমাদের প্রেসিডেন্সিয়াল ইলেকশনের আগেও, যেমন আমি যদি আমেরিকার এক্সাম্পল দিই, প্রেসিডেন্সিয়াল ইলেকশনের আগে দেখবেন 2 ক্যান্ডিডেট, রিপাবলিকান বা ডেমোক্রেটিক দলের যারা প্রধান দুটি দল, সেই 2 দলের যারা প্রেসিডেন্ট ক্যান্ডিডেট তারা কিন্তু ডিবেট করে, যেখানে তারা তাদের সামনে কি করতে চায় সেটা তারা তুলে ধরেন। ঠিক সেভাবেই এই নির্বাচনের পূর্বেও আমাদেরকে বা যারা নির্বাচিত হবেন বা যারা নির্বাচিত হতে চাচ্ছেন তারা মূলত তাদের একটা বক্তৃতা রাখেন, তারা সেখানে তাদের সব কিছু, তাদের ডায়লগগুলো তুলে ধরেন যে তারা আসলে এইবার নির্বাচিত তারা কি দিবেন, তারা কি ব্যাপারে আলোকপাত করবেন, তারা কিসে বেশি গুরুত্ব দিবেন, এগুলো নিয়ে একটা ডিবেট হয়। তো সেটা তারা করেছেন এবং সেখানে তারা তাদের অবস্থানটা তুলে ধরেছেন, এবং সেই তুলে ধরার কাজটা তারা আগের মাসে করেছেন 13ই মে 2026। 2 জন ক্যান্ডিডেটই 13ই মে তাদের সম্পূর্ণ স্পিচ ডেলিভার করেছিল। তারা তাদের ডিবেট সম্পর্কে সব ভালো মতো সবাইকে জানিয়েছিল যারা কি করতে চায়। সো তাদের নামগুলো যে আগে থেকে ছিল, এটা আমাদের যারা একটু কোচিং জগৎ পাড়ায় বা জ্ঞানের জগতে থাকেন তারা আগে এটা জানেন। এবার নির্বাচনের ফলাফলের দিকে যাই। এইটা এমন না যে নিরাপত্তা পরিষদ যে 5টি দেশ যারা বিশ্ব শাসন করছে তাদের কাছে ভোট ক্ষমতা বেশি, এমন কিছু না। প্রত্যেকটা দেশে ভোট দিবে একটাই করে, সবার কাছে একটাই ভোটিং পাওয়ার আছে, সে যাকেই পছন্দ করুক তাকে ওই একটা ভোটই তাকে সে দিতে পারবে। তো আমাদের 193টা যারা রাষ্ট্র আছে, অনেকে আবার এখানেও কনফিউশন করে যে 195টা বিশ্বে সার্বভৌম দেশ রয়েছে, কাউন্টেড কান্ট্রিজ যেটাকে আমরা বলি, কিন্তু ইউএনের সদস্য কিন্তু 193টা, আর তার পাশাপাশি 2টা পর্যটক দেশও রয়েছে। তো এই 193টা দেশে সবাই ভোট করে, ভোট জিততে লাগবে 96টা ভোট, অর্থাৎ যেই ক্যান্ডিডেট 96টা ভোট পাবে সেই নির্বাচিত হবে। আমি আবার বলছি, তথ্যটা শুনে রাখেন, 193টা ভোটের মধ্যে যে ব্যক্তি এককভাবে 96টা সিট দখল করবে সেই কিন্তু নির্বাচিত হবে। তো এই ফলাফলে যখন ভোট হয় সিক্রেট ব্যালটের মাধ্যমে হয়, যেখানে কে কাকে ভোট দিচ্ছে সেই নাম কেউ জানতে পারবে না, শুধু কাউন্টিংয়ের সময় লেখাটা আসবে, প্রত্যেকে একটা করে অ্যানভেলপ দেওয়া থাকে, সেখানে টিক চিহ্ন দিতে হয়। এবার ডক্টর খলিলুর রহমান ছিল, আনন্দে করর ছিলেন, তাদের নামের পাশে টিক চিহ্ন দেওয়া হচ্ছে, কোন দেশ থেকে সেটাও কিছু জানা যাবে না, সিক্রেট ব্যালট হয়। সেই ব্যালটে নির্বাচনের ফলাফলগুলো দিয়ে দেওয়া হয়। এবং আমি এটা আগেও বলেছি যে আসলে আচ্ছা আমি আগে শেষ করি নাকি, তারপর আমি এটা আলোচনা করি। এবং সেই ফলাফলে 190, এবার যদিও 3টা দেশ ভোট দেয়নি, অর্থাৎ ভোট না দেওয়ারও সলিউশন আছে, আপনার যদি কাউকে পছন্দ না হয় আপনি কাউকেও দিবেন না। তো 193টা দেশের মধ্যে এবার 190টা ব্যালট পড়েছিল, অর্থাৎ ভোট পড়েছিল, তার মধ্যে লাগতো প্রয়োজন ছিল 96টা ভোট, কিন্তু বাংলাদেশ ডক্টর খলিলুর রহমান সেখানে পেয়েছেন 99টা ভোট, আর একের জন্য 100 হলো না। তো আমার ক্লাসে আরেকটা প্রশ্ন আছে, পৃথিবীতে সর্বোচ্চবার 99-এ আউট হয়েছেন কোন প্লেয়ার, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যে ক্রিকেটের মধ্যে 99 একটা খুবই একটা কনসার্ন সংখ্যা, বেশিরভাগ ক্রিকেটাররাই 100 করার সময় এখানে জায়গায় একটু থতমত খেয়ে যান। তো এই জায়গাতে সবচেয়ে বেশিবার কে আউট হয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার নামটা জানা থাকে, গুগল সার্চ না করে সেটা আপনি আমাদেরকে জানাবেন। তো ডক্টর খলিলুর রহমান 96টা প্রয়োজন ছিল, সেখানে ভোট পেয়েছেন 99টা, এবং তার যিনি পরিণত করেছেন হাড্ডাডি লড়াই হয়েছে, কোকোরুইস হাড্ডাডি লড়াই ছিল কিন্তু একদম খুবই কাছাকাছি, সেখানে তিনি ভোট পেয়েছেন 91টা।
তিনি 99টা ভোট পেয়েছেন, সেখানে মাত্র 8 ভোটের ব্যবধানে তিনি জয়লাভ করে বাংলাদেশকে দ্বিতীয়বারের মতো এই সম্মানসূচক পোস্টে বসিয়েছেন। তো যেটা আমি বাদ দিলাম সেটা হচ্ছে, আমি বলেছি যে আগে থেকে অনেক একটা কনফিউশন থাকে যে ভাই ভোট 193টা কীভাবে হয়, অনেকে মনে করে দেশ তো 195টা হওয়া উচিত। তবে আমি আগেও বলেছি যে আমরা যদি 195টা দেশ বলি সেটা কিন্তু আমাদেরকে বলা হবে সেটা কিন্তু আসলে জাতিসংঘের সদস্য না, সেটা হচ্ছে বিশ্বে সার্বভৌম দেশের সংখ্যা কত, সেখানে 195 দেশটা ছিল দক্ষিণ সুদান, কিন্তু সদস্য দেশ কিন্তু 193টার, 2টা অবজারভার কান্ট্রি, একটা হোলিসি। হোলিসি মানে হচ্ছে ভ্যাটিকান সিটি, এটার আনুষ্ঠানিক নামটা যেটা ইউএন দ্বারা কর্তৃক নির্দেশিত সেটা হচ্ছে হোলিসি। আর একটা আছে স্টেট অফ প্যালেস্টিন। আমরা প্যালেস্টিন মানুষের জন্য দোয়া করব। বাংলাদেশ, যদিও বাংলাদেশ সব মানুষরাই সমান, হিন্দু মুসলিম সমান একাবাস বসবাস করি, তবে যার যার জায়গা থেকে সে দোয়া করতে পারেন, কারণ প্যালেস্টাইনের জাতিদের পরে একটা নির্মম হামলা অনেক বছর ধরে চলছে। আমরা যদি সরাসরি সেখানে কন্ট্রিবিউট করতে না পারি, অবশ্যই আপনাদের মনের দোয়া তো সেখানে পৌঁছাতে পারবে, তো আপনারা সেই দোয়াতেই প্যালেস্টাইনকে স্মরণ করে নেবেন। তো আমরা আছি ভাই, তারপরে আমরা ইউএনজিতে আমাকে আটটু চাই। নির্বাচন অনুষ্ঠিত হয়েছে 2 জুন 2026 এবং এখানে বাংলাদেশ কিন্তু 190টা ব্যালটের মধ্যে 99টা ব্যালট পেয়েছেন, আমরা একটু আগে জানতে পেরেছি। এবার আমরা দেখব যে আসলে এই পদটা আসলে কী লাভ, বা এই পদে যিনি যাচ্ছেন ডক্টর খলিলুর রহমান, তিনি আসলে কি করতে পারবেন, মানে এটার বেনিফিটটা কি, এটা কি আসলে আমরা প্রচুর বেশি টাকা পাবো, ব্যাপারটা কীরকম, বা উনি কি অনেক কোটিপতি হয়ে যাবেন? প্রথমত তিনি কোটিপতি, তাদের আসলে টাকা দিয়ে মাপা যায় না। একজন গরিবের স্বপ্নই হচ্ছে একটা বাড়ি কিনা, একটা ফ্ল্যাট কিনা, অথবা একটা গাড়ি কিনা। এটা গরিবের স্বপ্ন, এটা মিডল ক্লাসের স্বপ্ন। বাট যারা সর্বোচ্চ পর্যায়ে থাকে তাদের কাছে স্বপ্নটা হচ্ছে তাদের পুরো বিশ্ব দরবারে পরিচিত হোক, তাদের নাম পুরো বিশ্ব ছড়া যাক, এটা তাদের টার্গেট। সো টাকা পয়সার ব্যাপারে তারা আসলে এই কাজগুলো করে না। এটাতে খুব বেশি টাকা পয়সা আসবে এমনটাও না, কারণ এখানে সকল খরচ সরকারি খরচ ফ্রিতেই যাওয়া যাবে, এগুলোতে নিজস্ব টাকা পয়সা খরচ কেউ যায় না। তো বলা আছে যে এই যে গুরুত্বপূর্ণ পোস্টটা আছে, এটা আসলে তার মূলত কাজটা কি হবে, তার কি কাজ, সে আসলে কি কাজ করবেন। অনেকে মনে করে সে কি তার মানে গুরুত্বপূর্ণ কোনো একটা ডিসিশন মেকার? উত্তর হচ্ছে না। স্পিকার কোনো সময় সিদ্ধান্ত দেন না, স্পিকারের কাজ বাকিরা কথা বলবে তাদেরকে ফ্লোর দেওয়া, যে আপনি বলেন, আপনার যা মন চায় বলতে থাকেন, এবং তাকে ঠিক সময়ে থামায় দেওয়া, তার কথা যদি কিছু মানে কোনো কটূক্তি করে থাকেন তাকে একটা স্যাংশন করা, একটা নিষেধাজ্ঞা দেওয়া, এই কাজগুলোর মধ্যে তিনি করবেন। তাছাড়াও তিনি যে গুরুত্বপূর্ণ কাজগুলো সেটা কি, জেনারেল অ্যাসেম্বলিতে যে প্ল্যানারি মিটিং হয়, যেটা প্রতি বছর হয়, সেই প্ল্যানারি মিটিং তিনিই পরিচালনা করবেন, অর্থাৎ সেই বা সবাইকে গাইড করবেন যে আসলে কে কার পরে আসবে। মূলত আপনারা অনেক একটা জিনিস জানা, সেটা আমি বলি, জাতিসংঘের ভাষণটা খুবই গুরুত্বপূর্ণ বিশ্বের জন্য, এবং প্রতি বছরই কোনো না কোনো বিশেষ গুরুত্বপূর্ণ বক্তব্য ভাইরাল হয়। যেমন আগের বছর পাকিস্তানে দেখবেন পররাষ্ট্রমন্ত্রী তার গুরুত্বপূর্ণ বক্তব্য ভাইরাল হয়েছে, তার আগে ইরানেরটা ভাইরাল হয়েছে। তো প্রতি বছরই কেউ না কেউ কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে এবং সেটা পুরো বিশ্ব দরবারে চলে যায়। কিন্তু প্রথম যারা কথা বলতে পারে তারা কিন্তু ব্রাজিল। এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, বিশেষ পরীক্ষায় যারা আছেন বা যারা চাকরি পরীক্ষা দিচ্ছেন বা যারা এবার ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা বা অন্যান্য বিশ্ববিদ্যালয় পরীক্ষা দেবেন, তাদের জন্য বলে রাখি যে জাতিসংঘের যে সাধারণ পরিষদের প্রথম বক্তৃতা দেন সেটা সবসময় ব্রাজিল রাইট টু স্পিক ফার্স্ট এটা অর্জন করেছে। বিগত অনেক বছর ধরে এই কালচার চলে আসতেছে। তারা সবসময় প্রথম যখন ইউনাইটেড নেশন চালু হয় তারপর থেকে মানুষকে ভলেন্টিয়ার করেছে, তারা নিজেরা সবার শেষে কথা বলতো, বাকিদেরকে ফ্লোর দিত আগে। তাই সম্মানসূচক হিসেবে তারা অর্জন করেছেন রাইট টু স্পিক ফার্স্ট, অর্থাৎ ব্রাজিলের সেই দেশ যেটা প্রতিবার তাদের ভাষণ দিয়ে বা তাদের মূল বক্তব্য দিয়ে আলোচনা শুরু করেন, এবং দ্বিতীয়বার হয় হোস্টিং কান্ট্রি। আমরা যদি জানি জাতিসংঘের সদর দপ্তর কিন্তু মানে আমাদের যুক্তরাষ্ট্রে অবস্থিত, তাই দ্বিতীয় দেশ যেটা হোস্টিং কান্ট্রি থাকে সেই হিসাবে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বা ইউএসএ তারা কিন্তু কথা বলার সুযোগ পায়। তো এই মূলত এই প্ল্যানারি মিটিংয়ে কে আগে কথা বলবে কে পরে বলবে, এইটা যে ম্যানেজমেন্টটা সেটা মূলত পরিচালনা তিনি করবেন। এছাড়াও তিনি কি করবেন, বক্তব্য ডিবেট যদি থাকে কোনো ডিবেট করাবেন, এজেন্ডা যেগুলো আছে সেগুলোকে উপস্থাপন করবেন, এবং যতগুলো প্রসিডিউর তারা ফলো করেন, যে ডেকোরাম আছে সেই ডেকোরামগুলো তিনি মেনটেন করার চেষ্টা করবেন। এটা আসলে এটা লিগাল কোনো পোস্ট না, এটা একটা সম্মানসূচক অনারি পোস্ট। এটা প্রতি বছর কেউ না কেউ পায়, এটা আজীবন ক্ষমতা থাকবে না, কিন্তু তার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে কনসেনসাস তৈরি করার চেষ্টা করেন। যদি কোনো রাষ্ট্রের সাথে কোনো রাষ্ট্রের মিল বা অমিল খুঁজে পাওয়া যায়, তিনি চেষ্টা করেন সবাই মিলে একটা ঐক্যমত করা, এবং এই ঐক্যমতের কারিগর কিন্তু মূলত এই প্রেসিডেন্ট। এবং তার একটা গুরুত্বপূর্ণ যেটা আসলে এখানে নাও থাকতে পারে, যেটা আপনি বলতেও, সেটা হচ্ছে একটা স্পিকার যেমন যে কাউকে থামিয়ে দিয়ে একটা বক্তৃতাকে
ধ্বংস করতে পারেন, এই কাজটা কিন্তু ডক্টর খলিলুর রহমান করতে পারবেন। তার যদি মনে হয় যে এই জায়গাতে কথাটা না বাড়ুক, তাহলে তিনি সেখানে সেটাকে অফ করতে পারবেন। অথবা যদি চান যে এই বিষয়ে আলোকপাত হোক, তিনি তার মতো করে কিন্তু তাকে বেশি সময় দিয়েও তাকে এই জিনিসটার উপর তিনি গুরুত্ব আরোপ করতে পারেন। এটা তার গুরুত্বপূর্ণ কাজ। আচ্ছা, ডক্টর খলিলুর রহমানের কিছু থিম থাকা লাগতো। প্রতিবার যে নির্বাচন করে তাদের কিছু থিম থাকে, এবং তারা এই থিমটা খুব সুন্দর তিনি একটা নাম দিয়েছিলেন। তিনি নাম দিয়েছিলেন রিস্টোরিং ট্রাস্ট, ম্যানেজিং ট্রান্সফরমেশন, ইউনাইটেড নেশনস দ্যাট ডেলিভার্স ফর অল। এমন একটা তাদের সঙ্গে হোক যেটা সবার জন্য কাজ করুক, যাদের ঐক্যমত এক থাক, যাদের লক্ষ্য এক থাক। তিনি এরকম একটা থিম দিয়েছিলেন, যে থিমটাও ব্যাপক পরিমাণে মানুষ সমাদৃত হয়েছে, মানুষ দ্বারা সমাদৃত হয়েছে, এবং যার ব্যাপারে জাতিসংঘের যিনি মহাসচিব পর্তুগালের আন্তোনিও গুতেরেসও একটা মন্তব্য করে বসেছেন। তিনি বলেছেন এটা হচ্ছে মাল্টিল্যাটারাল সিস্টেমের, অর্থাৎ বৈশ্বের যে বহু ব্যবস্থাপনা আছে তার জন্য একটা অ্যাকশন কল, সবার জন্য যেটা কার্যকরী একটা কাজ। তিনি যেটা বলেছেন যে একটা ইউনাইটেড নেশন হোক যেটা সবার জন্য কাজ করুক, তিনি এটাকে বলছেন অ্যাকশন কল, অর্থাৎ এইটাই হওয়া উচিত। তিনটাকে বলে সেটাকে একটা রিমার্কেবল অবস্থায় নিয়ে গিয়েছে। তো আসলে তিনি তো পেশেন্ট হয়েছেন, তার তো একটা ফিল্ম ছড়া গেল চারপাশে, তাকে সবাই চিনে গেল, যারা তাকে চিনত না বিশ্বদয় তারাও তাকে চিনে ফেলবে। কিন্তু আসলে বাংলাদেশের কী লাভ? বাংলাদেশকে এর জন্য বেশি পরিমাণ টাকা পাবে, ঋণ পরিমাণ বেড়ে যাবে, ব্যাপারটা এরকম? ব্যাপারটা মোটেও এরকম না। এটার সাথে আর্থিক লাভের কোনো সম্পর্ক নাই। সবচেয়ে বেশি লাভ কূটনীতিক লাভ। কূটনীতিক লাভ থাকলে আর 10টা লাভ লাগে না। মানে ব্যাপারটা ধরেন এরকম যে আপনি একটা গুরুত্বপূর্ণ পদে বসে আছেন, এখানে টাকার থেকে বেশি আপনার ইনফ্লুয়েন্সটা প্রয়োজন। কোনো একটা ধরেন একটা ক্রিকেট টিম নিয়ে যদি বলি, কোনো একটা টিমের যিনি হচ্ছেন সিলেক্টর, সিলেকশন কমিটির প্রধান, তার মূলত কাজটা টাকার সাথে না, তার মূলত কাজ হচ্ছে মানুষের কেরিয়ারের সাথে। সে চাইলে কারো কেরিয়ার গড়তে পারেন, ধ্বংস করতে পারেন। তো ওই জায়গা থেকে বাংলাদেশে কিছু কূটনীতিক লাভ আছে। কূটনীতিক লাভগুলা যদি কেউ বিসিএসের রিটেন নিয়ে পড়াশোনা করতে চান তাদের জন্য দিয়ে রেখা হয়েছে, যে আসলে প্রথম তাদের কী লাভ, মানে আমাদের ইউনাইটেড নেশন থেকে জেনারেল অ্যাসেম্বলিতে যদি বাংলাদেশের কেউ প্রেসিডেন্ট হয়, তা আমাদের লাভটা কী? লাভটা হচ্ছে প্রথম জায়গা হচ্ছে 1 নম্বর পয়েন্ট, বাংলাদেশের আন্তর্জাতিক মর্যাদা বাড়বে। আমরা যেই কাজই করি যেখানে দেশের নাম উল্লেখ থাকে, সেখানের প্রথম কাজটা হচ্ছে আমাদের যার যার জায়গা থেকে দেশের জন্য কন্ট্রিবিউট করা। আমাদের বিশ্ব দরবারে আমরা সবচেয়ে বেশি পরিচিত 3টি জিনিসের জন্য, যার মধ্যে 1 নম্বর আছে আমাদের বস্ত্রশিল্প। আমরা আমাদের যেই অ্যাপারেল ইন্ডাস্ট্রিটা আছে সেটাকে আমরা নর্মাল সময়ে অনেকে হেয় প্রতিপন্ন করি, কিন্তু বিশ্ব দরবারে মানুষ কিন্তু আমাদেরকে চিনে আমাদের এই বস্ত্রের জন্য। আমি যে বস্ত্রটা পরে আছি এটার দাম হইতে পারে বাংলাদেশি টাকায় 200-300 টাকায় হতে পারে, কিন্তু বিশ্ব দরবারে আপনি যদি কিনতে যান আপনাকে তখন এমন হতে পারে যে আপনাকে 300, 500, $1000 খরচ করতে হতে পারে। যেমন আপনার হয়তো অনেকেই জানেন যে আমেরিকার সবচেয়ে শক্তিশালী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, একটু পাগলাটেও বটে, তো তিনি কিন্তু যে ক্যাপ পরেন, মাগা ক্যাপ, এটাকে নাম হচ্ছে মাগা, মেক আমেরিকা গ্রেট অ্যাগেন, এইটার যে টাইটেল সেখান থেকে নাম দিয়েছে মাগা ক্যাপ। এই মাগা ক্যাপের যে প্রস্তুতকারক সেও কিন্তু বাংলাদেশ, সেই পজিশনে কিন্তু বাংলাদেশ। তারা যে স্যুটগুলো পরতেছে বেশিরভাগ অফিসিয়ালরা, সব স্যুট বাংলাদেশ থেকে তৈরি করা হয়। বিশ্বের সব বড় বড় কোম্পানিতে যে ড্রেসগুলো হয় সেটা বাংলাদেশি হয়, অ্যাপারেল ইন্ডাস্ট্রি থেকে আসে। তো আমরা সবাই আমাদের জায়গা থেকে চেষ্টা করি আমাদের একটা আন্তর্জাতিক সম্মান বাড়ুক। বাংলাদেশ ক্রিকেট আরেকটা খুবই সম্মানিত নাম। যদি আমরা বিশ্বকাপ জিততে পারি নাই, আমাদের দেশ বেশিরভাগ সময় বিশ্বকাপে যে হয়তো প্রথম বা দ্বিতীয় রাউন্ডে বাদ পড়ে যায়, কিন্তু এটাও তো বিশ্ব দরবারটা বিশাল বড় সম্মাননা। আমি ক্রিকেটকে অবশ্যই বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অ্যাসপেক্ট হিসেবে দেখি, যেখানে পুরো দেশ একসাথে হয়। একটা দেশ যখন একসাথে মিলে একজন মানুষকে দেখে, এর চেয়ে বড় প্রাপ্তি আসলে পৃথিবীতে কিছু নাই। আর চিংড়ি আছে, চিংড়িও আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন বর্তমানে আমরা আমাদের লো লেভেল নিয়ে আমরা কাজ করতেছি, অর্থাৎ মজুর যারা আছেন, যারা বিভিন্ন দেশে কাজ করে, যারা আমাদের প্রচুর রেমিটেন্স পাঠান ভাই বোনেরা, আমাদের প্রবাসী ভাইরা, তারা গুরুত্বপূর্ণ অবদান রাখছেন আমাদের জন্য। তো সবাই যাদের থেকে আন্তর্জাতিক মর্যাদা বাড়ানোর চেষ্টা করছেন, যার মধ্যে ইউনাইটেড নেশনের এই যে আমাদের ডক্টর খলিলুর রহমান, তিনিও আমাদের বাংলাদেশকে একটা আন্তর্জাতিক মর্যাদা এনে দিয়েছেন। এবং আরেকটা কথা যেটা আমি আগেও বলেছি, যে 4 দশক পরে, অর্থাৎ 40 বছর পরে 1986 সালে, তখন ছিল হুমায়ুন রশিদ চৌধুরী, তিনি প্রথমবার পেয়েছিলেন 41তম অধিবেশনে। তারপরে আবারও আমরা আমাদের আন্তর্জাতিক মর্যাদাটা বিশ্ব দরবারে পেয়ে গেলাম। আমাদের কূটনীতিক ক্রেডিবিলিটি বেড়ে যাবে। ক্রেডিবিলিটি শব্দ অর্থ হচ্ছে বিশ্বাসযোগ্যতা। আমাদের কূটনীতিকভাবে মানুষ এখন বেশি বিশ্বাস করা শুরু করবে। আমি দীপু, আজকে যদি আমার কথা 5 জন বিশ্বাস করে, আমি যদি কালকে একটা টিচার্স অ্যাওয়ার্ড পেয়ে যাই, এরপরে আমার কথা
বেশিরভাগ মানুষই বিশ্বাস করবে। এস্টাবলিশ ব্যক্তিদেরকে বিশ্বাস করা সহজ হয়। দুইটা ব্যাংক যখন পাশাপাশি থাকে তখন যেই ব্যাংকটা বিশ্ব দরবারে সবাই চিনে, যেমন ধরেন আমি একটা ব্যাংকের নাম বললাম স্ট্যান্ডার্ড চার্টার্ড, লিভারপুল থেকে মূলত সবাই এটা চিনে, কারণ একসময় লিভারপুলের আপনারা দেখবেন জার্সির গায়ে লেখা ছিল স্ট্যান্ডার্ড চার্টার্ড। তাদের যদি আমি নাম বলি HSBC, আর ধরুন একটা আমি ব্যাংক বলছি, এটা মনে করেন যে বালারামপুর ব্যাংক। এই তিনটা ব্যাংক যদি পাশাপাশি থাকে অবশ্যই যেটার নাম সবচেয়ে বেশি মানুষ জানে, যার ক্রেডিবিলিটি বেশি তারই হবে, অর্থাৎ যার ফেম বেশি তাকেই সবাই বিশ্বাস করবে, তাই না? ঠিক তেমনই যেহেতু বাংলাদেশ এবার সবাই বাংলাদেশের নামটা আলাদা করে জানবে, তো বিশ্ব দরবারে বাংলাদেশ এভাবে কূটনীতিক যে ক্রেডিবিলিটি সেটাও কিন্তু বেড়ে যাবে এবং বাংলাদেশ বুঝাই দিবে এই নির্বাচন এই মানে সংসদটা পরিচালনা করার মাধ্যমে যে বাংলাদেশ বিশ্ব দরবারেও নেতৃত্ব দিতে পারে, বাংলাদেশ সবখানেই তাদের মার্ক রাখতে পারে। আমরা যারা বাংলাদেশের আছি, আমরা একটা কথা আমি আমার ভিডিওর মধ্যে ছোটো কথা আপনাদেরকে বলতে চাই, এটা আমাদের সবার জন্যই জাতিগতভাবে জানা উচিত। সেটা হচ্ছে যে দেশ আমাকে কি দিল, পরিবার আমাকে কি দিল, এটা না ভেবে আসলে আমরা আমাদের পরিবারকে কী দিতে পারছি, আমরা আমাদের দেশকে কী দিতে পারছি, আমরা সেটা দেখব। যদি আমরা আমাদের জায়গা থেকে দেশের জন্য করি, পরিবারের জন্য করি, দেশ আর পরিবার সবই ভালো থাকবে। আমরা নিব না, আমরা দিব। দেওয়ার নামই ভালোবাসা, নেওয়ার নাম ভালোবাসা না। আমরা আমাদের জায়গা থেকে সেটা দেওয়ার চেষ্টা করব। যেমন আমি শিক্ষা সেক্টরে এই জগতে আমি আমার কন্ট্রিবিউশন রাখার চেষ্টা করছি। আমি এখানে যত কিছু দিতে পারি দিব। এখান থেকে আমি কী পেলাম সেটা দেখার বিষয় না, আমার কাছে কোটি টাকা হলো, আমার ব্যাংক ব্যালেন্স, এইসব দেখার বিষয় নাই। ব্যাপারটা হচ্ছে মানুষকে আমাকে 10 বছর পরে মনে রাখবে না কিনা, আমাকে আমার জায়গা থেকে তাই সেভাবে কাজ করতে হবে। তো আমাদের তৃতীয় যেটা সেটা হচ্ছে এজেন্ডা সেটিং পাওয়ার পাওয়া যাবে একটা। আমরা এখন চাইলে এই নির্বাচন জয়লাভের মাধ্যমে কোন বিষয়ে বেশি আলোচনা হতে পারে, কোন এজেন্ডা বা লক্ষ্যমাত্রাগুলো থাকবে, সেই বিষয়ে একটা ইনফ্লুয়েন্স আমরা করতে পারি। যদিও এটা কিন্তু একদম ওভাবেই হবে এরকম না, এটা প্রাথমিকভাবে এটা বলা যাবে না। এটা হচ্ছে এটা তার দক্ষতার উপর ডিপেন্ড করে যে তিনি কি তার পাওয়ার ব্যবহার করে কোনোভাবে কি এজেন্ডার টপিক বা সেটিং পাওয়ারটা তিনি করে দিতে পারেন না কিনা। যেমন বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যার মধ্যে একটা হচ্ছে আমাদের জিওগ্রাফিক্যাল লোকেশনটা একটু, যেহেতু রিং অফ ফায়ারে আমরা পড়েছি, যেখানে সবচেয়ে বেশি আর্থকোয়েক থেকে শুরু করে সুনামি, বন্যা হয়, আমাদের জন্য সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বন্যা। তো তিনি কি বিশ্ব দরবারে ক্লাইমেট চেঞ্জ নিয়ে একটু বেশি অবদান রাখতে পারেন না কিনা, যেখান থেকে বাংলাদেশ কোনো না কোনোভাবে লাভবান হবে। কারণ যখন ইউএন কোনো কিছুতে ইনভেস্ট করে সেটা বিগ বাজেট, $1 ট্রিলিয়ন পর্যন্ত হয়। তো যদি $1 ট্রিলিয়ন খরচ হয় ক্লাইমেট চেঞ্জের, সেটা সুফল কিন্তু বাংলাদেশও পাবে। তো তিনি কিন্তু চাইলে সেটা এজেন্ডা সেটিং পাওয়ার ব্যবহার করতে পারেন। এছাড়াও তিনি কী করতে পারেন, 4 নম্বরে গ্লোবাল সাউথ, ক্লাইমেট, পিস কিপিং, রোহিঙ্গা ইস্যু সামনে তুলে আনতে পারেন, যেগুলো বাংলাদেশের সরাসরি রিলেটেড। রোহিঙ্গার ব্যাপারটা আসলে আমরা যদিও ইগনোর করতে চাই, সেটা কোনোভাবে ইগনোর করার সুযোগ নাই। এখানে দুই পক্ষই আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। প্রথম আমরা ক্ষতিগ্রস্ত, আমাদের আসলে নিজেদেরকেই মেনটেন করার মতো ক্ষমতা এখনও হয়নি, আমরা সক্ষম না। সেখানে আমাদের উপর আরও 10 থেকে 20 লক্ষ রোহিঙ্গারা এসে যুক্ত হয়েছেন, যার কারণে কিনা ম্যানেজমেন্ট করা কঠিন হয়ে যাচ্ছে। দ্বিতীয়টা, শুধুমাত্র আমাদেরটা ভাবলেই চলবে না, সে সকল মানুষের কথা ভাবতে হবে যারা উদ্বাস্তু, যারা এদেশে কোনো অসহায় এসেছেন, তাদেরটাও তো ভাবতে হবে। তাদের ক্যাম্পের অবস্থা সবচেয়ে বেগতিক, সবচেয়ে জঘন্য, পরিবেশের অবস্থা সবচেয়ে খারাপ, তাদের কোনো ফিউচার নাই, তাদের ব্যাপারেও তো ভাবতে হবে। দুই পক্ষ যাতে লাভবান হয়, তাদের যাতে উন্নতির পথে যায়, সেই রোহিঙ্গা ইস্যু নিয়ে তিনি আলোকপাত এখন করতে পারবেন। আমরা যেহেতু পৃথিবীর দক্ষিণে থাকি, আমরা যেহেতু সাউথ এশিয়া, আমরা সাউথে বলছি, এই সাউথ নিয়ে আমরা কাজ করতে পারি, যেখানে আমাদের যেই গ্লোবাল পজিশনিং থেকে যে পলিটিক্যাল সমস্যাগুলো হয়, ইন্ডিয়া বড় ভাইয়ের ভূমিকা পালন করতে যায়, যার কারণে আশেপাশের দেশগুলো বিভিন্ন সময় রাজনৈতিক অস্থিরতায় ভোগে, সেখান থেকে একটা গুরুত্বপূর্ণ আলোচনা রাখতে পারেন। ক্লাইমেট নিয়ে পারতে পারেন, শান্তি প্রতিষ্ঠার জন্য করতে পারেন, যদি এগুলো কোনোটা গ্যারান্টি না, বাট তিনি চাইলে করতে পারেন যদি সুযোগ হয়ে যায় আর কি। এখানে আরেকটা টপিক আছে, সেটা হচ্ছে আমি এখানে বলেছি তিনি চাইলে কিন্তু এলডিসি গ্র্যাজুয়েশনও করতে পারেন। যেমন এখানে একটা জিনিস বলা আছে এলডিসি গ্র্যাজুয়েশন, সেটা যদি কেউ বুঝতে না চান আমি এখানে একটু বলে দিই। সেটা হচ্ছে যে এলডিসি হচ্ছে আমাদের লিস্ট ডেভেলপিং কান্ট্রিজ, সেখানে বাংলাদেশ বর্তমানে আছে এবং খুব শীঘ্রই আমরা এখান থেকে উত্তীর্ণ হব। এই বছর হওয়ার কথা ছিল, কিন্তু আমাদের সরকার 3 বছর সময় আরও চেয়েছেন, যাতে কিনা তারা আরও বেশি টাকা অ্যাসেস করতে পারেন। তো আপাতত 3 বছর পিছিয়ে গেল, তো সেটা নিয়ে আমরা তারা আলোচনা করতে পারি। আর সর্বশেষ যেটা পাস সেটা হচ্ছে ভাইয়া নেটওয়ার্কিং অ্যান্ড ডিপ্লোম্যাটিক অ্যাক্সেস বাড়ে। যেহেতু তিনি এখন বর্তমানে প্রেসিডেন্ট দায়িত্ব পালন করবেন, তার সাথে প্রত্যেকটা দেশের প্রত্যেকটা প্রতিদেশের সম্পর্ক তৈরি হবে। এই যে নেটওয়ার্ক হলো, এই নেটওয়ার্কের মাধ্যমে কিন্তু বাংলাদেশ অনেক সুবিধা পরবর্তী সময়ে অর্জন করতে পারবে। যেহেতু এখানে বিশ্বের প্রধানরা থাকবেন, পররাষ্ট্রমন্ত্রীরা থাকবেন, এখানে থাকবেন অ্যাম্বাসেডররা, বিভিন্ন সর্বস্তরের উচ্চ পর্যায়ের মানুষরা থাকবেন। এই যে ডক্টর খলিলুর রহমানের সাথে তাদের একটা ইন্টারাকশন হবে,
তাকে সবাই চিনবে, তিনি সবাইকে চিনবেন, এটা পরবর্তী সময় তিনি তার এই সম্পর্ক ব্যবহার করে আমাদেরকে বিভিন্ন কিছু দিতে পারবেন। তো এই ছিল আমাদের সম্পূর্ণ আজকের প্রসেসটা, যেখানে আমরা পুরোটুকু বুঝলাম, খলিলুর রহমান সম্পর্কে জানলাম, ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি সম্পর্কে জানলাম, আমরা জানলাম কী লাভ হচ্ছে কী লস হচ্ছে, একটা ডিটেলস আলোচনা হলো। লাস্টে আপনার জন্য ছোট্ট একটা কুইজ আমি দিতে চাই, সেটা হচ্ছে বিশ্বের কোন অর্গানাইজেশনের বা বিশ্বের কোন সংস্থার সবচেয়ে বেশি মেম্বার কান্ট্রি রয়েছে, অর্থাৎ কোন সংগঠনটা সবচেয়ে বেশি মেম্বার কান্ট্রি রয়েছে। অনেক সময় মানুষ ফিফা বলে, কিন্তু ফিফাতে সব দেশ না, আমি বলছি মেম্বার কান্ট্রি, অর্থাৎ দেশ হইতে হবে। যেখানে আমাদের 4টা অপশন আছে: ইউনাইটেড নেশনস, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, যেটা আমরা সংক্ষেপে WTO বলি, ইন্টারপোল বিশ্বের সবচেয়ে বড় পুলিশ সংস্থা, আর হচ্ছে ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন, যেখানে আমরা ডাক যোগাযোগ ব্যাপারে কথা বলে থাকি। তো এই প্রশ্নের উত্তর পারলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। যারা সঠিক উত্তর দিবেন তাদের মধ্যে একজনকে দেওয়া হবে বেশি বুঝি এবং দীপু ইংলিশের পক্ষ থেকে একটা টি-শার্ট তার ঠিকানায় পৌঁছে যাবে। আমার টিম যোগাযোগ করে আপনাকে খুঁজে বের করে দিবে এবং আপনাকে পাঠিয়ে দেওয়া হবে আমাদের ছোট্ট উপহারটি। আজকে ক্লাসটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর সামনে প্রতিদিনই আমাদের এখন ধারাবাহিকভাবে এরকম ভিডিও আমরা আপলোড করে থাকব। যদি আমাদের আসলেই ভালো লাগে থাকে অবশ্যই আমাদেরকে সাপোর্ট দিবেন। আমার 2টা চ্যানেল আছে, একটা হচ্ছে দীপু ইংলিশ একাডেমি, আর একটা হচ্ছে বেশি বুঝি। দীপু ইংলিশ একাডেমিতে ইংরেজি টপিকগুলো আলোচনা হয় এবং বেশি বুঝিতে সকল সাবজেক্টেরই বিষয় নিয়ে আলোচনা হবে, যেখানে শুধু এবার আমি আছি, কিন্তু পরবর্তী সময় আরও টিচাররা যুক্ত হবেন। আপনাদের সবার দোয়া প্রার্থী। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম।